পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল। ময়মনসিংহের জনসভায় তারেক রহমান মাদক সমস্যার সমাধানের আশ্বাস। সরকারে গেলে চাঁদাবাজ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলছে জামাত। ঋণ খেলাপিদের লাল কার্ড দেখানোর ঘোষণা এনসিপির। 18 দিনে 144টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মামলা 94। গণভোট নিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং আবু সাইদ হত্যা মামলায় উভয় পক্ষের শুনানি শেষ, রায় যে কোনো দিন। চানখারপুল হত্যা মামলার রায়ে ভুক্তভোগী পরিবারের অসন্তোষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। পলাতক স্বৈরাচারদের মতো একটি দল বিএনপিকে আক্রমণ করে কথা বলছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি মাদক সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে, আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে, দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে। নির্বাচনী সমাবেশে যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন গাজীপুরে। সেখানে আছেন সহকর্মী তারিকুল ইসলাম জুয়েল। যাব তার কাছে। জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। তারেক রহমান আসছেন সে বিষয়ে। জি ওলি, আপনি বলছিলেন বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পরে গাজীপুরে মাটিতে পা রাখবেন। দীর্ঘ প্রায় 2 দশক পর এই গাজীপুরে আসছেন। আমরা জেনেছি গতকাল থেকে কিন্তু এই রাজবাড়ী মাঠ কিন্তু বিভিন্ন নেতাকে প্রদর্শন করে গিয়েছে। বর্তমানে আমরা যদি আপনাদের দেখাতে চাই, এই রাজবাড়ী মাঠ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই গাজীপুরে আসা উপলক্ষে কিন্তু বিএনপির নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। আমরা বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদেরকে দেখেছি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু তারা কঠোর নজরদারি করছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ময়মনসিংহের জনসভা শেষ করে ইতিমধ্যে কিন্তু তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণ পরে অর্থাৎ 6টার পরে তিনি এই গাজীপুরে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি এখানে বিভিন্ন নেতাকর্মীদের নির্বাচন উপলক্ষে তিনি ভাষণ প্রদান করবেন। ইতিমধ্যে কিন্তু এই গাজীপুরে কিন্তু ইতিমধ্যে এই রাজবাড়ী মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো এই গাজীপুরে আমরা কয়েকজন বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী আজকের এই জনসভায় যোগ দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল তারেক রহমান আগমন উপলক্ষে গাজীপুর থেকে সর্বশেষ সংবাদ। জুয়েল, ধন্যবাদ আপনাকে। তারিকুল জুয়েল যোগ দিয়েছিলেন গাজীপুর থেকে, বলছিলেন সবশেষ পরিস্থিতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে। দুপুরে সাতক্ষীরায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরাকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, জামাতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। আপনাদের ভালোবাসায় সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। দর্শক, নির্বাচনী সমাবেশে বাগেরহাটে অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী অমিত পাল। অমিত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই, জামাতের আমির সেখানে যাবেন, সেই উপলক্ষে সমাবেশের আয়োজন, প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন?
আমি আপনাকে শুনতে পাচ্ছি বলছিলেন জামায়াতে বাগেরহাটের এখন কানায় কানায় পূর্ণ এবং সমাবেশের নেতা কর্মীরা যদি একটি বিষয় বলতে চাই জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখানে আসার কথা রয়েছে। তিনি এই যে সমাবেশ রয়েছে এই সমাবেশে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। আমি যদি একটি কথা বলতে চাই, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশকে কেন্দ্র করে বাগেরহাটের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ এবং আমি যদি একটি বিষয় বলতে চাই তাহলে এই যে দীর্ঘদিন পরে নির্বাচনী সমাবেশে নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হচ্ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সমাবেশের স্থলে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। অসংখ্য মানুষ কিন্তু অনেক কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসেছেন। তারা স্লোগানে ব্যানার ফেস্টুন সহকারে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই যে সমাবেশের স্থল সেটি কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও এখনো পর্যন্ত আমির সমাবেশের স্থলে এখানকার আয়োজক কমিটি সন্ধ্যা 6টা নাগাদ এখানে কিন্তু আসার কথা রয়েছেন। সেটি কিন্তু যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু আমাকে বলছিলেন। তো এটি ছিল আসলে বাগেরহাট থেকে সর্বশেষ তথ্য। অমিত, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে নোয়াখালীর সেনবাগে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি একথা বলেছেন। আসিফ মাহমুদ আরও বলেছেন, জামাত জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক, তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। যেখানেই কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে। 18 দিনে আচরণবিধি লঙ্ঘনের 144টি অভিযোগের বিপরীতে 94টি মামলা ও 9 লাখ টাকা জরিমানা করেছে রিটার্নিং কর্মকর্তা। 128টি নির্বাচনী এলাকার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি। প্রার্থীদের উপর হামলার বিষয়ে জামাত এনসিপির অভিযোগের পরে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইসি আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। গণভোটের প্রচারণা, আচরণবিধি, নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা নেই। 12 ফেব্রুয়ারি সুন্দর ভোট হবে, তবে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগবে। আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। জানান, প্রার্থীদের উপর হামলা ও প্রচারণায় বাধা বিষয়ে জামায়াত এনসিপির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল, প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া মাঠ প্রশাসন গণভোটের প্রচারণায় যুক্ত হতে পারেন বলেও মত দেন তিনি। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে এক সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ ভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যে আমরা সবাই ইউনাইটেড এবং ইউনাইটেড ফর এ পারপাস। এমআর আসাদ, মোহনা সংবাদ। গণভোট নিয়ে এখনও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচারণা বিষয়ক সভায় আগামীর বাংলাদেশে সকল সম্প্রদায়ের সহাবস্থান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের প্রত্যয় জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দর্শন করুন, কেউ জানো। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটা যদি সামান্যতম দূর করতে পারি তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, গণভোট নিয়ে এখনো অপপ্রচার চলছে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। 2024-এর গণ আন্দোলন কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ে বিভক্ত ছিল না মন্তব্য করে তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে অধিকার রক্ষায় এ আন্দোলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ যে একটি বহু ধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর দেশ, সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই। যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ। এ সময় হ্যাঁ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। এ নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ উভয় পক্ষের শুনানি হয়। এদিকে চানখারপুল হত্যা মামলার রায় অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। মুদাসির আলীর প্রতিবেদন, জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হয় দুপক্ষের শেষ দিনের যুক্তিতর্ক। পরে এ মামলার প্রসিকিউটর মিনহাজুল ইসলাম জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে ট্রাইব্যুনালে। সিসিটিভি, গণমাধ্যমের ফুটেজ এবং তথ্য বিশ্লেষণ করে এ দাবি করা হয়। এ মামলায় 30 আসামিদের মধ্যে তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনই পলাতক। তাকে হত্যা করার আগে তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু ট্রাইব্যুনালকে জানান, গুলিতে আবু সাইদ মারা যাওয়ার শক্ত প্রমাণ নেই, তবে পুলিশের বেধড়ক প্রহারেই তিনি মারা যান। 6 জন পুলিশ তাকে লাঠিচার্জ করেছে, শনাক্ত করতে পেরেছেন মাত্র 1 জনকে, 5 জনকে পারেন নাই। সেই 5 জনের ইনক্লুশন করার কথা বলেছি যে তারা তো আনপানিশ থেকে যেতে পারে না। এদিকে চাংখারপুল হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এ স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ। স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এসেছি, আমরা যেহেতু এটি আদালতের আদেশ এবং বিচারকের একান্ত এখতিয়ার, আমরা এটিকে সরাসরি আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না কিংবা আমরা এটিকে উপেক্ষা করতে পারি না। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ ব্যাপারে পরবর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। কেবলমাত্র পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী।
সচিবালয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সরকারের মেয়াদ মাত্র 15 দিন আছে উল্লেখ করে তিনি জানান, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। তবে পে কমিশনের সুপারিশ পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে কমিটি। আর্থিক সংস্থান সহ সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবে কমিটি। পরবর্তী সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটা শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। এই সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে মাস্টার প্ল্যান এবং মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টরের পরিকল্পনা করা হয়েছে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে। তো এই জন্য বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করতে, এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে করার জন্য। কারণ একই জিনিস হবে কি, যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা ছিল, তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়। আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপত্রা স্মুথ হয়, যেই আসুক। জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে পে কমিশনের সম্পর্ক নেই বলেও দাবি করেন বিদ্যুৎ উপদেষ্টা। সরকার এখনো বাস্তবায়নমূলক সিদ্ধান্ত নেয়নি, ফলে মূল্যস্ফীতির উপর এর প্রভাব পড়ার সুযোগ নেই বলেও জানান ফাউজুল খান। দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এটা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না উল্লেখ করে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থানের ব্যবস্থা সহ নিরাপদ আবাসস্থল গড়ে তোলার অঙ্গীকার করেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা 16 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ধানের শীষের প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী নেতাকর্মীরা। মিরপুর 10-এ প্রচারণায় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লিফলেট হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে দিচ্ছেন দোয়া ও আশ্বাস। ঢাকা 16 আসনে সৎ, বিনয়ী এবং যোগ্য প্রার্থী আমিনুল হক এমন মন্তব্য করেন দলের সমর্থকরা। যে জনগণ উন্মুখ হয়ে আছে, বিগত 17 বছর তারা ভোট দিতে পারে নাই। আমরা আশা করছি ইনশাআল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে একটা ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের যে গণজোয়ার আপনারা দেখতে আছেন, একটা সাধারণ মানুষ যেভাবে আমিনুল ভাই যেখানে যায়, সাধারণ মানুষ যেভাবে নেমে আসে, তাতে আমরা 100% দিলে আপনার ধানের শীষে আমিনুল হককে ভোট দেব। তাহলে আপনারা মন থেকে বলতেছেন যে ইনশাআল্লাহ আমরা মন থেকে বলতেছি, আমাদের মন থেকে আমরা নিবেদিত প্রাণে আমিনুলকে ভোট দিব। ধানের শীষ জিন্দাবাদ, ঢাকা 16 আসন জিন্দাবাদ, আমিনুল ভাই জিন্দাবাদ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকার সমস্যা ও জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় জানিয়ে আমিনুল হক বলেন, সাধারণ জনগণের আস্থার প্রতীক বিএনপি। জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তরুণ বেকার যুবকরা রয়েছে অনেক, যাদের কর্মসংস্থানের অনেক অভাব, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমার এই এলাকায় আমি কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। একটি দল ভোট কারচুপির কৌশল করছে অভিযোগ করে আমিনুল হক বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই। কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমাদের রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা প্রয়োজন বলেও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তার ভোট চাওয়ার, তার সকল কর্মসূচি করার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ,
ঢাকা। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ইস্যুতে আইসিসির বিরুদ্ধে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেয়ার অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি দাবি করেছেন টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে নিরপেক্ষতা নয় বরং প্রভাব কাজ করছে। স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণার কয়েকদিন পরে ইউসুফ এই মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউসুফ দর্শক সংখ্যার পরিসংখ্যান তুলে ধরে আইসিসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। তার দাবি, অংশগ্রহণকারী 20টি দেশের মধ্যে 10টি দেশের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা বাংলাদেশের একক দর্শক সংখ্যা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল। ময়মনসিংহের জনসভায় তারেক রহমান মাদক সমস্যা সমাধানের আশ্বাস। সরকারে গেলে চাঁদাবাজ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলছে জামাত। ঋণ খেলাপিদের লাল কার্ড দেখানোর ঘোষণা এনসিপির। 18 দিনে 144টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মামলা 94। গণভোট নিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং আবু সাইদ হত্যা মামলায় উভয় পক্ষের শুনানি শেষ, রায় যে কোনো দিন। চানকারপুল হত্যা মামলার রায়ে ভুক্তভোগী পরিবারের অসন্তোষ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।